আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, ইমিউনিটি। তোমরা জানো যে ইমিউনিটি নিয়ে কিন্তু আমি আরো দুইটা ক্লাস নিয়েছি, একটা অ্যান্টিবডির উপরে এবং একটা হচ্ছে ইমিউন সিস্টেম, ইমিউন কোষ সমূহ। আজকে আমি ইমিউন সিস্টেমের তৃতীয় ক্লাসটা নিচ্ছি। তোমরা জানো এই তৃতীয় ক্লাসে মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম প্রতিরক্ষা স্তর এটা নিয়ে আলোচনা করার কথা ছিল। আজকে আমি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তর, যেটাকে বলা হয় সহজাত প্রতিরক্ষা, এটা নিয়ে আমি আলোচনা করব এবং পরবর্তী সময়ে আমি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আলাপ করব এবং অর্জিত প্রতিরক্ষা স্তর নেক্সট ডেতে আমি এটা নিয়ে আলোকপাত করব। তো চলো আজকে আমরা প্রথম প্রতিরক্ষা স্তর নিয়ে আলাপ করি। হ্যাঁ, প্রথমেই আমি একটা ভিডিও দেখাচ্ছি যেখানে প্রথম প্রতিরক্ষা স্তর হিসাবে ত্বক বা স্কিন কিভাবে কাজ করে এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসাবে ফেগোসাইটোসিস প্রক্রিয়া কিভাবে জীবাণু ধ্বংস হয়। চলো আমরা এটা ভিডিওতে চলে যাই, তারপর আলোচনা ফিরে আসবো। এখানে দেখো ত্বকের বিভিন্ন অংশ দেখানো হচ্ছে। এটা হচ্ছে এপিডার্মিসের বিভিন্ন অংশ, নিচে হচ্ছে ডার্মিস, আর সবচেয়ে নিচে হচ্ছে সাব এপিডার্মাল লেয়ার। খেয়াল করে দেখো এই লেয়ার গুলাতে যে কোষগুলি আছে সেগুলি একটু করে দেখাবো। এটা হচ্ছে স্কিন ইমিউনিটি বলা হয় এটাকে। যেমন দেখো ল্যাঙ্গারহ্যান্স সেল, সাইটোটক্সিন টি, লিম্ফোসাইট, ডার্মাল ডেন্ড্রোটাইটিক সেল, মাস্ট সেল, লিম্ফোসাইট, এনকে সেল, ফাইব্রোব্লাস্ট, ডার্মাল ডেন্ড্রাইটিক সেল ইত্যাদি সেলগুলি অবস্থিত। আমাদের ত্বক যখন ইনজুরি হয় তখন দেখো এই ল্যাঙ্গারহ্যান্স সেলগুলো অ্যাক্টিভেটেড হয়। কার মাধ্যমে? সাইটোটক্সিন টি সেলের মাধ্যমে অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হয়ে ভিতরের যে অংশতে ফ্যাক্টর পাঠায়, দেখো এলসি, নাইট সেলকে উদ্দীপিত করে। এটা কিন্তু টি হেল্পার সেল 17 অনেকগুলি ভাগ হয়ে গেল এবং স্কিনে অবস্থান করলো। পরবর্তী সময় দেখো যদি ভাইরাস আমাদের ত্বকে প্রবেশ করে ইনফেক্টেড সেলের মাধ্যমে, তখন ওই এলসি সেলগুলি ল্যাঙ্গারহ্যান্স সেল, এলসি মানে ল্যাঙ্গারহ্যান্স সেল, এগুলা উদ্দীপিত হয়। এমএসসি মানে হচ্ছে মেজর হিস্টা কম্পারেটিভ কমপ্লেক্স, যা হোক এগুলির মাধ্যমে আমাদের লিম্ফেটিক নোডে চলে আসে, সেখানে উদ্দীপিত করে টি সেলকে। টি সেল দেখো টি হেল্পার সেল 1 অনেকগুলি ভাগ হয়ে গেল, বিভাজিত হলো এবং ত্বকে অবস্থান করবে জীবাণু ধ্বংস করার জন্য। এবং পরবর্তী সময়ে যখন ব্যাকটেরিয়া আক্রমণ করবে তখন ব্যাকটেরিয়া ডিটেক্ট করবে এলসি সেলগুলা, ল্যাঙ্গারহ্যান্স সেলগুলা, এবং ডিসি অর্থাৎ ডেন্ড্রিটিক সেলকে উদ্দীপিত করবে। এলসি সেল কিন্তু ডেন্ড্রিটিক সেলেরই একটা অংশ, যা টি হেল্পার সেল 2 সে করবে কি বি সেল তৈরিতে উদ্বুদ্ধ করবে। বি সেলে প্রচুর অ্যান্টিবডি তৈরি হবে এবং সেই অ্যান্টিবডি অ্যান্টিবডি সিক্রেটিং সেল হিসাবে অ্যান্টিবডি তৈরি করে স্কিনের উপরে অবস্থান করবে। ইনজুরি যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ এটা রিপেয়ার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মাস্ট সেল থেকে দেখো সাইটোকিনস নির্গত হয়। এই সাইটোকিনস গুলা রক্তের নালীর ভিতরে প্রবেশ করবে এবং সেখানে উদ্দীপিত করবে মাস্ট সেলকে, মনোসাইটসকে, মনোসাইটস। এটা বিভাজিত হবে মনোসাইটস, ম্যাক্রোফেজ পদ্ধতিতে জীবাণু ধ্বংস করবে। এখানে একটা ফেগোসাইটোসিস পদ্ধতি দেখানো হচ্ছে। দেখো এই পাশে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ফেগোসাইটোসিস কোষ, সেটা ম্যাক্রোফেজ কোষ হতে পারে।
দেখো প্রথমেই প্লাজমা মেমব্রেনে আবদ্ধ হবে, ব্যাকটেরিয়াটা আবদ্ধ হলো। আবদ্ধ দুইটি উপায় হয়, একটা ফেগোসাইটোসিস প্রক্রিয়া সরাসরি ভক্ষণ করতে পারে অথবা কমপ্লিমেন্ট সিস্টেমের মাধ্যমে হতে পারে। তো কমপ্লিমেন্ট সিস্টেমের মাধ্যমে দেখো এখানে কিছু ফ্যাক্টর কাজ করে অনুবন্ধন হওয়ার জন্য। এই দেখো এখানে C3b রিসেপ্টর হিসাবে কাজ করবে এবং এটাকে অনুবন্ধন করবে। তারপরে দেখো ব্যাকটেরিয়াকে ফেগোসাইটোসিস পদ্ধতিতে দেখো ভক্ষণ করলো, করার ফলে যে অংশটা তৈরি হবে এটাকে বলা হয় ফেগোসোম। ফেগোসোম লাইসোসোম কর্তৃক দেখো এক ধরনের পদার্থ নিঃসৃত হবে, এটাকে বলা হয় ডাইজেস্টিভ এনজাইম, অর্থাৎ এনজাইম নিঃসৃত হবে। সে এনজাইম নিঃসৃত হওয়ার এই অংশটা বলা হয় ফেগোসোম। এনজাইম নিঃসৃত হওয়া এনজাইম এটাকে ডাইজেস্ট করবে, অর্থাৎ এটাকে পরিপাক করে ফেলবে ব্যাকটেরিয়াকে। তারপরে দেখো এটা বাইরে চলে যাবে। এইভাবে আমাদের দেহ থেকে ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুগুলা ধ্বংস হবে। এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর স্কিন এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসাবে ফেগোসাইটোসিস প্রক্রিয়া ম্যাক্রোফেজ বা মাইক্রোফেজ গুলা কিভাবে কাজ করে সেটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে। এখন আমরা আলোচনায় ফিরে যাই। আমরা যেখানে ছিলাম প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর, সেখানে চলে যাই। এই যে এখানে ছিলাম আমরা, দেখো মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে মানব দেহ 3টি প্রতিরোধ কৌশল প্রয়োগ করে থাকে। প্রত্যেকটি কৌশলকে এক একটি প্রতিরক্ষা স্তর নামে অভিহিত করা হয়। প্রতিটি ব্যবস্থা ভৌত ও রাসায়নিক প্রতিবন্ধক হিসাবে সদা সতর্ক রয়েছে। মানবদেহের 3টি প্রতিরক্ষা স্তর নিচে উল্লেখ করা হলো। প্রথম প্রতিরক্ষা স্তর নন স্পেসিফিক রাসায়নিক ও বাহ্যিক প্রতিবন্ধক, এটা পরে আসবে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নন স্পেসিফিক রাসায়নিক ও কোষীয় প্রতিবন্ধক, এটা কিন্তু সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা। অণুজীব প্রথম প্রতিরক্ষা স্তর অতিক্রম করলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আসবে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর যখন অতিক্রম করবে তখন তৃতীয় প্রতিরক্ষা স্তর, যেটাকে ইমিউন সারা বলি, এটাকে বলা হয় অর্জিত প্রতিরক্ষা। সেটা আমরা অ্যান্টিবডি অ্যান্টিজেন প্রক্রিয়ার মাধ্যমে সেটা সম্পন্ন হয়। এটা যে অণুজীব দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অতিক্রম করলে এই ইমিউন সারা প্রদর্শন করে। এই হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। আজকে আমি প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে একটু আলাপ করছি। প্রথম প্রতিরক্ষা স্তর দেখো, মানবদেহের প্রতিরক্ষা যে প্রতিরক্ষা স্তর রাসায়নিক ও ভৌত বাহ্যিক তলীয় প্রতিবন্ধক হিসাবে বহিরাগত যে কোনো অণুজীব বা কণাকে দেহের ভিতরে প্রবেশ বাধা দেয় তাকে প্রথম প্রতিরক্ষা স্তর বলে। প্রাকৃতিক নিয়মে মানুষের রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে। আমাদের দেহের মধ্যে এমন কিছু ব্যবস্থা আছে যার সাহায্যে আমরা সব রকম জীবাণু তথা পরজীবীর আক্রমণ প্রতিরোধ করতে পারি। আবার দেহে এমন ব্যবস্থাও আছে যা দিয়ে বিশেষ বিশেষ জীবাণু বা পরজীবীর আক্রমণ প্রতিহত করা যায়। তোর মধ্যে দেহত্বক এবং পরিপাকনলীর অ্যাসিড ও উৎসেচকের কথা না বললেই নয়। এই প্রতিরক্ষা স্তর কোন নির্দিষ্ট বহিরাগত বস্তুকে ক্ষতিকর হিসাবে টার্গেট না করে সব বহিরাগত পদার্থকে ক্ষতিকর বিবেচনা করে দেহে প্রবেশে নিম্নোক্ত ভৌত রাসায়নিক প্রতিবন্ধকের মিলিত কার্যকর ব্যবস্থা গড়ে তোলে। তাই এই স্তরটি নন স্পেসিফিক স্তর নামে পরিচিত। বুঝতেই পারছো যে নন স্পেসিফিক হচ্ছে ও নির্দিষ্ট ভাবে কাজ করে, অর্থাৎ জীবাণু প্রবেশ করার পরে কেমিক্যালস বা ভৌত রাসায়নিক প্রক্রিয়া যেভাবেই হোক সেগুলো ধ্বংস করার প্রক্রিয়া হচ্ছে এই নন স্পেসিফিক স্তর। আমরা এখন পরবর্তী অংশ চলে যাই। দেখো এখানে কিছু কিছু অংশ দেখানো হয়েছে যে আমাদের নন স্পেসিফিক স্তর হিসেবে আমাদের দেহে কি কি অংশ, যেমন স্কিন, আমরা স্কিন নিয়ে একটু পরে আলাপ করি। স্কিন ব্যারিয়ার হিসেবে কাজ করে। অ্যাসিডিক পিএইচ এর মাত্রা অনেক কম, যাতে জীবাণু ধ্বংস হয়ে যায়। আমাদের নাকে বলো ফুসফুসে বলো মিউকাস মেমব্রেন আছে, এগুলো কিন্তু নন স্পেসিফিক ডিফেন্স হিসেবে কাজ করে। স্টোমাক অ্যাসিড, আমাদের পাকস্থলীতে তোমরা HCl আছে, সেটাও কিন্তু জীবাণু ধ্বংস করে। আর চোখে তোমরা জানো যে লাইসোজাইম আছে, এটাও জীবাণু ধ্বংস করে। ত্বক চার ভাবে একটি কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এক নম্বর হচ্ছে দেখো
গাঠনিকভাবে কেরাটিনময়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেরাটিনময়, বায়ুরোধী, জলাভেদ্য ও অধিকাংশ পদার্থের প্রতি অভেদ্য, সবসময় প্রতিস্থাপিত হয়। 3 অ্যাসিডিক পিএইচ, এবং 4 হচ্ছে ঘাম গ্রন্থি ও শ্বেত গ্রন্থি থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিকের উপস্থিতি। ত্বকের এসব অবস্থার জন্য জীবাণু দেহে প্রবেশে প্রাথমিকভাবে বাধা পায়। লোম, হেয়ার্স বলা এটাকে, নাকের ভেতরকার লোম ধুলা ময়লা আটকে দেহের অভ্যন্তরে ক্ষতিকর পদার্থের যাতায়াত বন্ধ করে রাখে। এছাড়া দেহের লোমে কোনো জীবাণু আবদ্ধ থাকলে তা দেহ পরিষ্কার করার সময় অপসারিত হয়। সিলিয়া দেখো, দেহের প্রবেশ পথগুলো মিউকাস ঝিল্লিতে, যেগুলো মিউকাস মেমব্রেন আবৃত থাকে। মিউকাস ঝিল্লিময় অনেক অংশ, যেমন শ্বাসনালী, আণুবীক্ষণিক ও সদা বহির্মুখী আন্দোলনরত সিলিয়ায় আবৃত থাকে। বহিরাগত কণা ও অণুজীব এই ঝিল্লির আঠালো মিউকাসে আটকে দলা পাকিয়ে হাঁচি, কাশি, থুতু হিসাবে বহির্গত হয়, কিংবা পাকস্থলীতে এসে পৌঁছায়। পাকস্থলীতে প্রবেশ করলে সেখানে অ্যাসিডের প্রভাবে জীবাণুর মৃত্যু ঘটে। এগুলো কিন্তু আসলে প্রথম প্রতিরক্ষা স্তর হিসাবে ত্বক, লোম এবং সিলিয়া দেখো কিভাবে কাজ করে। অশ্রু এবং লালা। অশ্রু এবং লালা আমাদের অজান্তে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অশ্রু এবং লালা যে লাইসোজাইম এনজাইম রয়েছে তা ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করে। লালা মুখ গহ্বরকে শুধু সিক্ত পিচ্ছিল রাখে না, গহ্বরের প্রাচীর যেন শুকিয়ে ফেটে না যায় সেই কাজও করে। এই কারণে কোনো জীবিত ব্যাকটেরিয়া মুখের ক্ষতি করতে পারে না, বরং জীবাণুগুলি লালা মিশ্রিত হয়ে সরাসরি পাকস্থলীতে পৌঁছে আরো শক্তিশালী অ্যাসিডের ক্রিয়া বিনষ্ট হয়। চোখকে বারংবার ভিজিয়ে দিয়ে অশ্রু বহিরাগত কণা ও অণুজীবের সংক্রমণ থেকে রক্ষা করে। সেরুমেন, তোমরা জানো আমাদের বহিকর্ণে এটা পাওয়া যায়। বহিকর্ণের কর্ণকুহর নামক অংশের প্রাচীর থেকে খরিত হলদে বাদামি রঙের মোমের মতো পদার্থকে সেরুমেন বলে। কানের পর্দা যেন ময়লা ও অণুজীবের সংক্রমণে শ্রবণে ব্যাঘাত না ঘটে সেজন্য সেরুমেনে আটকে শক্ত দলায় অর্থাৎ কানের খৈলে পরিণত হয়। পৌষ্টিক নালীর অ্যাসিড, খাদ্য পানির সঙ্গে অনেক ধরনের ক্ষতিকর অণুজীব পাকস্থলীতে এসে জমা হয় এবং পাকস্থলীর শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড ও প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়া বিনষ্ট হয়। এখানে একটা সিস্টেম দেখানো হলো মাইক্রোবায়োম ফাংশনস। আমাদের দেহে কিন্তু কয়েক ট্রিলিয়ন, বুঝতে পারছো কত, এতগুলি অর্গানিজম আমাদের দেহে অবস্থিত। এগুলি উপকারী হিসাবে কাজ করে আমাদের নাকে, মুখে, ফুসফুসে, পাকস্থলীতে, কোলনে, সেক্সুয়াল অর্গানস এবং স্কিনে এই মাইক্রোবায়োম ফাংশনস হয়। অর্থাৎ এই মাইক্রো অর্গানিজমগুলি আমাদের দেহে অবস্থান করে আমাদের দেহের ভিতরেই একটা সহাবস্থান অবস্থায় থাকে। রেচনজনতন্ত্রের অ্যাসিড, রেচনজনতন্ত্রের অন্তর্ভুক্ত অঙ্গের ক্ষরণ প্রচন্ড অ্যাসিডিক ও আঠালো হয়ে থাকে। অনুপ্রবেশিত অণুজীব সহজেই আঠালো ক্ষরণে আটকে যায় এবং পরে ফেগোসাইট এগুলিকে গ্রাস করে বা মূত্র থেকে সময় সবেগে নিষ্কান্ত হয়। জনিতে অবস্থিত ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে অন্য অণুজীবের বংশবৃদ্ধির সম্ভাবনা কমিয়ে দেয়। অর্থাৎ বাহির থেকে কোনো জীবাণু যদি প্রবেশ করে তখন সেটা তার বংশবৃদ্ধি কমিয়ে দিবে। মাইক্রোবায়োম, একটু আগে যে ছবিটা সেটা মাইক্রোবায়োমের ছবি ছিল। মাইক্রোবায়োম দেখো দেহের বিভিন্ন স্থানে উপস্থিত উপকারী অণুজীব পুষ্টির জন্য খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে রোগ সৃষ্টি, অণুজীবকে ধ্বংস করে। মলত্যাগ এবং বমি, মলত্যাগ ও বমির মাধ্যমে অসংখ্য ক্ষতিকর অণুজীব দেহের প্রতি বহিষ্কৃত হয়। আমরা এখন প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে ত্বকের যে ভূমিকা সেটা নিয়ে একটু আলোচনা করব। মানব দেহে সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে হলে প্রথমে দরকার দেহে জীবাণু প্রবেশ বন্ধ করা। এই কাজে প্রতিবন্ধক হিসাবে ত্বক অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। এই কারণে প্রথম সারির প্রতিরক্ষক হিসাবে ত্বক সুপরিচিত। এটি অন্যতম নন স্পেসিফিক বহিস্থ প্রতিবন্ধক। যে প্রতিবন্ধক কোন জীবিত বস্তুকে সুনির্দিষ্টভাবে শনাক্ত না করতে পেরে তাকে জীবাণু মনে করে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে, সেই ধরনের প্রতিবন্ধককে অনির্দিষ্ট বা নন স্পেসিফিক প্রতিবন্ধক বলে। নিচের দেহের প্রতিরক্ষা ত্বকের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হলো। আমরা চলো
ত্বকের কি ভূমিকা আলোচনা করি। ত্বকের বাইরের স্তরটি এপিডার্মিস, এটি একটি হর্নি স্তর বা মৃত ও চাপা কোষে গঠিত এবং স্ট্র্যাটাম কর্নিয়াম নামে পরিচিত। এটি জীবাণু রোধী স্তর এবং ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রবেশে ভৌত প্রতিবন্ধক হিসাবে কাজ করে। কতকগুলি ভাইরাস ছাড়া এমন কোন রোগ সৃষ্টিকারী জীবাণু নেই যা অক্ষত ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে। এখানে ত্বকের ছবি দেখানো হয়েছে, দেখো ত্বকের কতগুলা অংশ। প্রথম স্তরটা দেখো এপিডার্মিস, পরের স্তরটা হচ্ছে ডার্মিস এবং নিচের স্তরটা হলো হাইপোডার্মিস। হাইপোডার্মিস এটা চর্বিতে পরিপূর্ণ থাকে এবং ডার্মিসে দেখো ঘর্মগ্রন্থি বিদ্যমান, ঘাম নিঃসৃত হয়। সিবেসাস গ্রন্থি থেকে সিবিসিয়াস গ্ল্যান্ড নিঃসৃত হয় এবং এর মাধ্যমে ত্বকের উপরে কোন জীবাণু প্রবেশ করলে সেই জীবাণুগুলা ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে ঘর্মগ্রন্থি থেকে ঘাম নিঃসৃত হয়, সিবেসাস গ্রন্থি থেকে সিবিসিয়াস এক ধরনের রস নিঃসৃত হয়, যার মাধ্যমে জীবাণু ধ্বংস হয়। মানবটাকে অক্ষতিকর ব্যাকটেরিয়া সবসময় থাকে। আমি আগে বলছি যে মাইক্রোবায়োম অর্গানিজম গুলাকে বলা হয় অক্ষতিকর ব্যাকটেরিয়া, কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া সেখানে বাঁচতে পারে না, কারণ ত্বকে শ্বেত বা সিবেসাস গ্রন্থি ও ঘাম গ্রন্থি থেকে যথাক্রমে তেল বা শ্বেত ও ঘাম খরিত হয়, তা ত্বককে অ্যাসিডিক, দেখো অ্যাসিডিকের মাত্রা pH 3 to 5 করে তোলে। এমন পরিবেশে জীবাণু বাঁচতে বা বংশবৃদ্ধি করতে পারে না। অন্যদিকে ত্বকে যেসব অক্ষতিকর বা উপকারী ব্যাকটেরিয়া থাকে সেগুলো যে অ্যাসিড ও বিভাগীয় বর্জ্য পদার্থ ত্যাগ করে, সেসব পদার্থ ত্বকের উপরে ব্যাকটেরিয়া দমনে কার্যকর ভূমিকা পালন করে। শ্বেত ও ঘাম গ্রন্থির ক্ষরণেও জীবাণুনাশক পদার্থ থাকে, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেমন ধরো ডার্মিসাইডিন নামে পেপটাইড। এসব পদার্থ থাকায় মানুষের ত্বক আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ হিসাবে কাজ করে, সেলফ ডিফেন্সিভ অর্গান হিসাবে কাজ করে। মানুষের দেহগাত্রে স্বাভাবিকভাবে বসবাসরত ব্যাকটেরিয়া অন্যান্য অণুজীবের সংক্রমণ সম্ভাবনা থেকে দেহকে রক্ষা করে। যেমন যোনিতে যে ব্যাকটেরিয়া বাস করে তা ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে pH মাত্রা বাড়িয়ে দেয়। কেউ অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে এসব ব্যাকটেরিয়া মারা যেতে পারে, ফলে যোনিতে সেই pH বেড়ে যায়। এই সুযোগে সেখানে ক্যান্ডিডা বা অন্যান্য অণুজীবের বংশবৃদ্ধি ঘটে, ক্ষত রোগের সৃষ্টি করে। ত্বক কেটে গেলে বা পুড়ে গেলে ব্যাকটেরিয়ার প্রবেশ ও অভ্যন্তরীণ টিস্যুতে সংক্রমণের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। কাটা স্থান দিয়ে নির্গত রক্ত জমাট বেঁধে শুধু যে রক্তক্ষরণ বন্ধ করে তাই না, বাইরে থেকে অণুজীব প্রবেশেও বাধা দেয়। দ্রুত ও আপৎকালীন ব্যবস্থা হিসাবে এই প্রাকৃতিক চিকিৎসা অত্যন্ত কার্যকর। দেহের সিক্ত অংশগুলো সবসময় কোনো না কোনো ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিতে থাকে। অনেক অংশ আবার ব্যাকটেরিয়া নাশকও বহন করে, যেমন অশ্রু, নাসিকা ঝিল্লি ও লালা লাইসোজাইম, সিমেন স্পার্মিন, দুধে থাকে ল্যাক্টোপারঅক্সিডেজ ইত্যাদি। কানের ভেতরে সিরোমিনাস গ্রন্থি থেকে খরিত সিরুমেন বা কানের মোম, কানের গভীরে ধুলাবালি, ব্যাকটেরিয়া ও ছোট পোকার প্রবেশ প্রতিরোধ করে। সিরোমিনাস গ্রন্থি কর্ণকুহরে এক ধরনের ত্বকীয় গ্রন্থি। ত্বকের এপিডার্মিসে স্ট্র্যাটাম কর্নিয়াম কিছু মুক্ত অ্যাসিড ও কোলেস্টেরল থাকে, যেগুলি স্ট্রেপ্টোকোকাস অরেয়াস জাতীয় ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে। দেখো এখানে একটা ত্বকের ছবি, যদিও ভিডিওতে দেখিয়েছি আমি ওগুলা। এখানে আমাদের ত্বকের দেখো এপিডার্মিস স্তরে CD8 টি সেল, ল্যাঙ্গারহ্যান্স সেল এগুলো অবস্থিত। CD এর মানে প্রোস্টান ডিফারেন্সিয়েশন সেল, এগুলি ল্যাঙ্গারহ্যান্স সেল, এগুলো ডিটেক্ট করে বাইরের জীবাণুকে। আরো অনেক কোষ আছে, CD4 টি সেল, ম্যাক্রোফেজ, তারপরে ল্যাঙ্গারহ্যান্স সেলস, ডিসি মানে হচ্ছে ডেন্ড্রিটিক সেল। এরকম অনেক ধরনের সেলগুলি ডার্মিস এবং এপিডার্মিস স্তরে অবস্থান করে জীবাণু ধ্বংস করে। ত্বকের বাইরের যে অংশটা দেখো, এখানে আমি কিছু কালার করে দেখানোর চেষ্টা করেছি। দেখো ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, এখানে এই তিন ধরনের পদার্থগুলি দেখো একটু কালার করে দেখানোর চেষ্টা করেছি। এগুলি কিন্তু ত্বকে প্রবেশ করছে না বা বাধা প্রদান করছে এগুলি, এবং কি জন্য? কিছু ফ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য
ফেনোসলিবল মডিউলেশনের জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস, এগুলি ক্ষরণ হওয়ার ফলে এই ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফানজাইগুলি আমাদের ত্বকের মধ্যে প্রবেশ করতে পারছে না। তাহলে ত্বক একটা বহিস্তর হিসাবে দেখো কত গুরুত্বপূর্ণ কাজ করছে। ত্বকের এপিথেলিয়াম কোষ কেরাটিনোসাইটস থেকে অণুজীব প্রতিরোধী পেপটাইড বিটা ডিফেন্সিন তৈরি হয়, যা এখানে কিছু ব্যাকটেরিয়ার নাম উল্লেখ আছে, সিডোমোনাস, স্টেফিলোকোকাস, ক্যান্ডিডা, ইশেরিকিয়া ইত্যাদি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া বিটা ডিফেন্সিন কেমোকুইনগ্রাহী সিসিআরসি এর মাধ্যমে ডেনড্রাইটিক কোষ এবং মেমোরি টি কোষকে আকর্ষণ করে, যা ত্বকে সহজাত এবং অর্জিত অনাক্রমতার মধ্যে সংযোগ ঘটায়। ত্বকে অন্য এক ধরনের অণুজীব প্রতিরোধী পেপটাইড কেটিলেনসিডিন শনাক্ত করা হয়েছে, যা ত্বককে স্ট্রেপ্টোকোকাসের সংক্রমণ হতে রক্ষা করে। ত্বকের কেরাটিনোসাইটস থেকে সাইটোকাইন, নিউরোপেপটাইড ও ইকোসানোয়েড খরিত হয়, যেগুলি বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে অনাক্রমতায় সাড়া প্রদান করে। ত্বকে সাধারণত নিউট্রোফিল থাকে না, কিন্তু কোনো জীবাণুর আক্রমণে যখন ত্বকে প্রদাহ সৃষ্টি হয়, ইনফ্লেমেশন যেটা বলা হয় প্রদাহ, তখন অসংখ্য নিউট্রোফিলের আগমন ঘটে এবং প্রতিরোধ গড়ে তোলে। যদিও ত্বক আমাদের দেহের একটি ভালো প্রতিরক্ষাকারী অঙ্গ হিসাবে কাজ করে, কিন্তু এটি দেহের সার্বিক প্রতিরক্ষার জন্য যথেষ্ট নয়। ত্বক নিজেও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক কিংবা ক্ষুদ্র পরজীবী দ্বারা আক্রান্ত হয়। ত্বকের কয়েকটি প্রধান সংক্রমণ হলো ফোড়া, ছোঁয়াচে ঘা, দাঁত, আঁচিল, খোসপাসরা, একজিমা ও কচ্চু। এখানে দেখো এটা ত্বকের ছবি দেখানো হলো, যদিও ভিডিওতে আমি দেখিয়েছি। ত্বকের এই যে বাইরের স্তর, এটাকে বলা হয় এপিডার্মিস, এটাকে বলা হয় ডার্মিস, এটাকে বলা হয় তোমার ডার্মিস, এটা হচ্ছে এপিডার্মিস, ডার্মিস, এটা হচ্ছে হাইপোডার্মিস। এপিডার্মিসের উপরে দেখো কেরাটিনোসাইটস, অ্যাক্টিভেটেড ল্যাঙ্গারহ্যান্স সেল, এগুলি জানো যে এই বাইরের স্তরে এই ল্যাঙ্গারহ্যান্স সেল গুলো অবস্থিত, এবং অ্যান্টিজেন বা বাইরের কোনো পার্টিকেল যদি প্রবেশ করে, তখন দেখো এখান থেকে এক ধরনের পদার্থ নিঃসৃত হয়। এবং এখানে দেখো দুই ধরনের সেল আছে, এই সেলগুলি কিন্তু রক্ত থেকে বের হয়। তো রক্ত থেকে বের হওয়ার সময় আমি ভিডিওতে দেখিয়েছি যে এগুলি ইনফ্লুয়েন্স করে ডেনড্রিটি সেলগুলা, যেগুলি লিম্ফ নোডকে ইনফ্লুয়েন্স করে, এবং সেগুলি প্রচুর পরিমাণ মনোসাইট, ম্যাক্রোফেজ রক্ত থেকে বের করে ফেলে, এবং সেগুলি এখানে এসে এগুলি ফেগোসাইটোসিস প্রক্রিয়া এগুলিকে ভক্ষণ করে। তো যাই হোক, ত্বক আমাদের দেখো এইভাবে প্রতিরোধমূলক কাজে অংশগ্রহণ করে। প্রতিরক্ষা ত্বকের কিছু কিছু এখানে ল্যাঙ্গারহ্যান্স কোষ দেখো এখানে কি করে, ত্বক জীবাণু দ্বারা আক্রান্ত হলে ত্বকের এপিডার্মিসে অবস্থিত ল্যাঙ্গারহ্যান্স কোষ এক ধরনের বার্তা পাঠায়। আমি আগে বলছি যে এক ধরনের বার্তা পাঠায়, যার মাধ্যমে অনাক্রমণ তন্ত্র সাড়া প্রদান করে। প্রতিরক্ষা ত্বকের আরেকটা রক্ততঞ্চন, ব্লাড ক্লটিং বলা হয় এটাকে। ত্বকের কোনো অংশে কেটে গেলে ক্ষতস্থানে সৃষ্ট রক্ততঞ্চন প্রক্রিয়া জীবাণুকে দেহে প্রবেশে বাধা দেয়। এই সময় ত্বকের এপিডার্মিস থেকে নতুন কোষ সৃষ্টি হয়ে ক্ষতের মুখ বন্ধ করে দেয়। এই দেখো ক্ষতের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, এটা ম্যাট সৃষ্টির মাধ্যমে। তোমরা জানো যে 13 প্রকার ফ্যাক্টরের মাধ্যমে এই রক্ততঞ্চন প্রক্রিয়া সম্পন্ন হয়। ত্বকের আরো ভূমিকা আছে, সিবামের নাম আমি আগেই বলেছি। ত্বকের ঘনগ্রন্থি আরেকটা ইম্পর্টেন্ট, স্নায়ু সংযোগ। স্নায়ু সংযোগের মাধ্যমে দেখো রোগ জীবাণুর দেহে প্রবেশ নিয়ন্ত্রিত হয়। তোমরা জানো যে আমাদের সূর্য থেকে অতি বেগুনি রশ্মি নিঃসৃত হয়, এবং সেগুলি ত্বকের আলোর প্রতি কম সংবেদনশীলতা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। ত্বকের এপিডার্মিসের কোষে মেলানিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দেখো এই পাশে ছবিটা দেখানো হলো মেলানিন। মেলানিন একটা স্তর, মেলানিন রঞ্জক তৈরি হয় যা সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে। এই হচ্ছে ত্বকের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে চলে যাই। প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে চলে আসবে। দেহের প্রথম প্রতিরক্ষা স্তরের প্রতিরোধ সত্ত্বেও জীবাণু দেহে প্রবেশ করে। এই অবস্থায় দেহের ভিতর থেকে জীবাণুর বিরুদ্ধে শ্বেতকণিকা ও রক্তবাহিকার সহায়তায় তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, যা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা স্তর নামে পরিচিত।
মানবদেহের রক্তের ম্যাক্রোফাজ ও নিউট্রোফিলস কর্তৃক দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের কর্মকাণ্ড পরিচালিত হয়। দেহে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নন স্পেসিফিক বা সহজাত ধরনের অনাক্রমক ব্যবস্থা। মানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদানগুলি হচ্ছে নিচে দেখো। ফেগোসাইটোসিস, আমি ভিডিওতে দেখিয়েছি কিভাবে ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস হয়। যাও একটু আলোচনা করি। শ্বেত রক্তকণিকা WBC বা হোয়াইট ব্লাড সেল অণুজীব ভক্ষণ করে ফেগোসাইটোসিস হিসাবে কাজ করে। এরা সংক্রমিত স্থানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ভক্ষণ করে মারা যায়, কোষ সৃষ্টি করে। কোন কোন ফেগোসাইটোসাইটস ক্ষুদ্রাকৃতি, এদের মাইক্রোফাজ বলে, এরা অল্প দিন বাঁচে। আর কোন কোন ফেগোসাইটস বৃহদাকৃতি, এদের ম্যাক্রোফাজ বলে, এরা দীর্ঘদিন বাঁচে। দেখো মাইক্রো ম্যাক্রো, মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়। অধিকাংশ ম্যাক্রোফাজ রক্তের মাধ্যমে সমগ্র দেহে পরিবাহিত হয়ে জীবাণু ভক্ষণ করে। এদের অনেকে প্লিহা, লসিকা গ্রন্থি, টনসিল, এডিনয়েড, অ্যাপেন্ডিক্সে স্থায়ীভাবে অবস্থান করে এবং লসিকায় বিদ্যমান জীবাণু ধ্বংস করে। প্লিহা, লসিকা, টনসিল এরা ইমিউন সিস্টেম, আমি আগেই পড়িয়েছি এগুলা ইমিউন সিস্টেম। এখানে একটা ছবিতে দেখানো হলো কিভাবে জীবাণু বাইরে প্রবেশ করলে একটা ব্যাকটেরিয়া দেখো প্রবেশ করার চেষ্টা করছে এবং ফেগোসাইটোসিস প্রক্রিয়া দেখো এদেরকে ভক্ষণ করছে এবং একটা থলি সৃষ্টি করছে, যেটা ফেগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই জীবাণুটা ধ্বংস হচ্ছে। এরপরে তোমার যেমন লাইসোজাইম নিঃসৃত হয় এবং এই ব্যাকটেরিয়াটা ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে কিছু চিত্র আছে দেখো ম্যাক্রোফেজের গঠন। এখানে ম্যাক্রোফেজ কি করে দেখো লাইসোজাইম নিঃসৃত করে। একটা ম্যাক্রোফেজে একটা কোষে যা আছে সবই আছে, এদের ক্ষণপদ আছে, ফেগোসোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে। ম্যাক্রোফেজের ব্যাকটেরিয়া ধ্বংস কিভাবে ধ্বংস হয় দেখো। ব্যাকটেরিয়া প্রবেশ করছে, গৃহীত ব্যাকটেরিয়া ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং ত্যাগকরণ হচ্ছে, বাইরে বের করে দিচ্ছে। নিউট্রোফিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রক্তের একটা উপাদান। নিউট্রোফিলের জীবাণু ধ্বংসকরণ, এটাও দেখো জীবাণু উপরে এক ধরনের পদার্থ নিঃসৃত করে নিউট্রোফিল গুলিও জীবাণু ধ্বংসের কাজে ব্যবহৃত হচ্ছে। ন্যাচারাল কিলার সেলস, প্রাকৃতিক মারণ কোষ দেখো দেহে সহজাত অনাক্রমতায় বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা। প্রাকৃতিক মারণ কোষ বা NK সেলস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাইরাস আক্রান্ত কোষ ও টিউমার কোষকে ধ্বংস করার জন্য এসব কোষ বিশেষায়িত। প্রাকৃতিক মারণ কোষ থেকে সাইটোটক্সিন, পারফোরিন এবং গ্রানাইডাই নিঃসৃত হয় সুনির্দিষ্ট কোষের আবরণীতে ছিদ্র সৃষ্টি করে। সুনির্দিষ্ট কোষের আবরণীর এসব ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে বাষ্পীত হয়ে বিস্ফোরিত হয়। প্রাকৃতিক মারণ কোষ সমূহের এরূপ নামকরণের কারণ হলো এরা কোষে বাঁচ বিচারহীন ভাবে ভাইরাস ধ্বংস করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। এখানে একটা নন স্পেসিফিক ডিফেন্স এটা চিত্রের মাধ্যমে দেখানো হলো। ন্যাচারাল কিলার সেলগুলো দেখো কিভাবে কাজ করে। এটা হচ্ছে ন্যাচারাল কিলার সেলস এবং টার্গেট সেল, যেটা বাইরে থেকে জীবাণু প্রবেশ করলো এটাকে টার্গেট করলো। টার্গেট সেল অনুবন্ধন হলো এর সাথে সারফেসের সাথে, অর্থাৎ কিলার সেলের মেমব্রেনের সাথে টার্গেট সেলের সংযোগ হওয়ার পরে কিলার সেল থেকে এক প্রকার পদার্থ নিঃসৃত হয়ে এই সেলটাকে ধ্বংস করলো, এক ধরনের কেমিক্যালস নিঃসৃত হয়। এটা হচ্ছে ন্যাচারাল কিলার সেলস এর কাজ। কমপ্লিমেন্ট তন্ত্র, কমপ্লিমেন্ট তন্ত্র হলো মানবদেহের অনাক্রম্য তন্ত্রে বিদ্যমান জৈব রাসায়নিক পদার্থের সমাহার, যা দেহ হতে সংক্রমণ নির্মূল করে এবং ক্ষয়পূরণ ত্বরান্বিত করে। মানব অনাক্রম্য তন্ত্রের কমপ্লিমেন্ট তন্ত্র 20 ধরনের প্লাজমা প্রোটিন সমন্বয়ে গঠিত, যা ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে। আমি কিন্তু অ্যান্টিবডি নিয়ে কিন্তু একটা আলোচনা করেছি, আমি অ্যান্টিবডি নিয়ে একটা আলোচনা করব। যা হোক, অ্যান্টিবডিকে সহায়তা করে। যকৃত কর্তৃক উৎপাদিত হয়ে এই প্রোটিনগুলি রক্তরসে ঘুরে বেড়ায়। প্লাজমা প্রোটিনে প্রায় 10% কমপ্লিমেন্ট তন্ত্রের অন্তর্ভুক্ত। অনাক্রমতা সারা জাগানোর জন্য এই তন্ত্র বিশেষভাবে কাজ করে, তবে এদের ক্রিয়া নন স্পেসিফিক ধরনের। আমরা কিন্তু নন স্পেসিফিক ধরনের রোগ জীবাণু নিয়ে কিন্তু আলাপ করছি আমরা। এখানে দেখো ব্যাকটেরিয়া কিভাবে, দেখো এখানে দেখো একটা ব্যাকটেরিয়ার ছবি দেখানো হলো কমপ্লিমেন্ট সিস্টেমের মাধ্যমে।
এক ধরনের পদার্থ নিঃসৃত হচ্ছে, রাসায়নিক পদার্থ, এবং ব্যাকটেরিয়া যে প্রাচীর আছে ছিদ্র হচ্ছে, এবং এই ছিদ্রের মাধ্যমে দেখো ফ্লুইডস এবং সল্টস এগুলা ঢুকছে। ঢোকার ফলে এই ব্যাকটেরিয়াটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এইভাবে অ্যাকশন অফ কমপ্লিমেন্ট সিস্টেমের মাধ্যমে ব্যাকটেরিয়া ধ্বংসপ্রাপ্ত হয়। তারপরে দেখো অ্যান্টি মাইক্রোবিয়াল কেমিক্যালস মাধ্যমেও অনেক সময় হয়। ড্যামেজ ফরেন সেল সারফেস, বাইরে দেখো অনুবন্ধন হচ্ছে। এটা কিন্তু একটা ওয়াই অ্যাক্টিভ অ্যান্টিবডি, যদিও ওইটা তৃতীয় স্তরে এটা প্রতিরক্ষা স্তর হিসাবে কাজ করে। যা হোক, কমপ্লিমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু এইভাবে প্লাজমা মেমব্রেনে একটা ফাঁকা সৃষ্টি হয়, এবং এইভাবে একটা ছিদ্রের মাধ্যমে জীবাণু প্রবেশ করে ম্যাক্রোফেজের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়। যেসব ক্ষেত্রে কমপ্লিমেন্ট তন্ত্র কাজ করে সেগুলি হলো অপসোনাইজেশন, ম্যাক্রোফেজ কর্তৃক অ্যান্টিজেনের ফেগোসাইটোসিস ক্রিয়া বন্ধ করে। আর কেমোটেক্সিস দেখো ম্যাক্রোফেজ, ফাজ ও নিউট্রোফিলকে আকর্ষণ করে। সেল লাইসিন ভাইরাস, জীবাণু বা অণুজীব কোষকে সরাসরি বিদীর্ণ করে। ক্লাম্পিং পেপটাইড উৎপাদনের মাধ্যমে প্রদাহ ক্রিয়া ও অনাক্রমণজনিত সাড়া নিয়ন্ত্রণ করে। সাইটোকাইনস অ্যান্টিজেনের প্রতি সাড়া দিয়ে অনাক্রমণতন্ত্রের কোষসমূহ যে সেসব বিশেষ ধরনের প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ নিঃসরণের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের সাইটোকাইনস বলে। ইন্টারলিউকাইন, অনেকে লিউকিনস বলে, যা হোক, ইন্টারলিউকাইন, ইন্টারফেরন, গ্রোথ ফ্যাক্টর প্রভৃতি প্রধান ধরনের সাইটোকাইন। এরা অনাক্রমণতন্ত্রের প্রধান 3 উপায়ে কাজ করে। কেমোটেক্সিস এবং প্রদাহের মাধ্যমে সহজাত প্রতিরোধ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। লিম্ফোসাইট দেখো কি করে, লিম্ফোসাইট প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্জিত প্রতিরোধ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। নতুন শ্বেত রক্তকণিকা উৎপাদনের মাধ্যমে হিমাটোপয়েসিস প্রক্রিয়াকে সক্রিয় করে। ইন্টারফেরন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট গ্লাইকোপ্রোটিন, যা ভাইরাস আক্রান্ত কোষ কর্তৃক নিশ্চিত হয়ে ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। স্বাভাবিক অবস্থায় ভাইরাস আক্রান্ত হওয়ার 2-1 দিনের মাধ্যমে ইন্টারফেরন গুলা কাজ করে। তো যাও, এখানে একটা ছবি দেখানো হচ্ছে কিভাবে সাইটোকিন নিশ্চিত হয় বিভিন্ন প্রকার কোষ থেকে। দেখা হয় যে মাস্ট সেল, গ্রানুলোসাইট, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, এন্ডোথেলিয়াম সেলস, আর অনেকগুলা সেলস আছে এখানে, জেনেটিক সেলস। এইগুলা সেল থেকে সাইটোকাইন নিশ্চিত হয়। এবং সাইটোকাইন কিভাবে ইফেক্ট সেল যেটা ধ্বংসপ্রাপ্ত হয় রিসেপ্টরের মাধ্যমে, এটা সিগন্যাল সৃষ্টির মাধ্যমে এটা সৃষ্টি হয় সাইটোকাইনসের মাধ্যমে। এটা হচ্ছে সাইটোকাইন প্রোডিউসিং সেল, এটা হচ্ছে টার্গেট সেল। অর্থাৎ এই সেল থেকে সাইটোকাইন নিশ্চিত হবে এবং টার্গেট সেলকে ধ্বংস করবে। এখানে হয় কি, ওই ছবিটা আবার বোঝানোর চেষ্টা করছে। দেখো, এইসব এপিথেলিয়াল সেল, ফাইব্রোব্লাস্ট, গ্রানুলোসাইটস, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, মাস্ট সেল থেকে সাইটোকাইন নিশ্চিত হয়। সাইটোকাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু ভালো করে পড়ে নিও। ইন্টারফেরন নিয়ে একটু আলাপ করি। ইন্টারফেরন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট গ্লাইকোপ্রোটিন, যা ভাইরাস আক্রান্ত কোষ কর্তৃক তৈরি হয়ে ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। স্বাভাবিক অবস্থায় ভাইরাস আক্রান্ত হওয়া 2-1 দিনের মধ্যে মানব দেহের অধিকাংশ ইন্টারফেরন উৎপন্ন করে। এখানে ইন্টারফেরন চিত্র দেখানো হলো। দেখো, এই যে একটা ইন্টারফেরন ভাইরাস আক্রান্ত হচ্ছে, এবং ইন্টারফেরন এবং বিভিন্ন ভাবে দেখো অ্যাক্টিভেট কমিয়ে দিচ্ছে বাইরের জীবাণুকে, এবং এখানে সিগন্যাল দিচ্ছে। সিগন্যাল দিয়ে ইন্টারফেরন গুলা জীবাণু ধ্বংস হচ্ছে। একটা সিনথেসিসের মাধ্যমে হচ্ছে, আন্ডারগো অ্যাপোপ্টোসিসের মাধ্যমে হচ্ছে, আর ইমিউন সেলসের মাধ্যমেও। দেখো এখানে এটা হচ্ছে অ্যান্টিবডি সংযোগ স্থান, এটা অ্যান্টিবডি সংযোগ হচ্ছে, অ্যান্টিবডি
এবং অনুবন্ধ হয়ে বা সংবন্ধন হয়ে ভাইরাস ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। ইন্টারফেরন, বর্তমানে ইন্টারফেরন তৈরি হচ্ছে, মানব দেহে প্রবেশ করানো হচ্ছে। ইন্টারফেরনের মাধ্যমেই বর্তমানে এখানে জীবাণু ধ্বংস করার এখন ফলপ্রসূ একটি উপায়। ইন্টারফেরন বিশেষ ধরনের সাইটোকাইন বা যা সুনির্দিষ্টভাবে ভাইরাস টিউমার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ভাইরাস আক্রান্ত কোষগুলো ইন্টারফেরন নিঃসরণে করে আশেপাশের কোষগুলোকে ভাইরাসের প্রতি সংবেদনশীলতা কমানোর জন্য সতর্ক করে দেয়। এছাড়া ইন্টারফেরন আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য কিছু প্রাকৃতিক বাহন কোষ নিয়োগ করে। অ্যাকিউট ফেজ প্রোটিন, আমরা কিন্তু দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আছি, খেয়াল রাখবা। অ্যাকিউট ফেজ প্রোটিন, অ্যাকিউট ফেজ প্রোটিন হলো রাসায়নিক ও কাজের দিক থেকে ভিন্ন প্রকৃতির কতগুলো প্রোটিন। মানবদেহে কলার জখম, চরম